বন্ধুরা, একজন স্কুল শিক্ষিকা একদিন ঘুম থেকে উঠে বুঝতে পারে তার সাথে খারাপ কোনো কিছু হয়েছে, আর তার শরীর সেটার প্রমাণ দিচ্ছে। কোথায়, কিভাবে, কার সাথে কখন কি হয়েছে সে কিছুই মনে করতে পারছে না। তবে এটা কি তার মিথ্যে সন্দেহ, নাকি সত্যি তার সাথে কোনো কিছু হয়েছিল, সেটা জানতে হলে ভিডিওটা পুরোটা দেখতে হবে। মুভির শুরুতেই আমরা দেবিকাকে দেখতে পাই। সে পেশায় একজন ফিজিক্যাল এক্সারসাইজ ট্রেনার। ঘরের বাইরে যে বসে আছে সে তার স্বামী সুজিত। সুজিত একটা হাসপাতালে ওয়ার্ড বয়ের কাজ করে। এখানে আমরা জানতে পারি দেবিকা যে স্কুলে জব করে সেই স্কুলের ছেলেরা ডিস্ট্রিক্ট লেভেলে চ্যাম্পিয়ন হয়েছে। তারপর সুজিতের সময় হয়ে গেলে সে হাসপাতালের দিকে বেরিয়ে পড়ে। এরপর দেবিকা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল, কারণ সে একটু অন্যরকম ফিল করছিল। এমনকি দেবিকা জামা খুলে চেক করে দেখে তার বডিতে বেশ কিছু স্ক্র্যাচ রয়েছে, কিন্তু এগুলো কোথা থেকে কিভাবে কবে এলো সে কিছুই বুঝতে পারছে না। তারপর অন্য দৃশ্যে দেখা যায় দেবিকা স্কুলে গিয়ে সিকিউরিটি গার্ডের কাছে গিয়ে ব্যাডমিন্টন গ্রাউন্ডের চাবি চাইছে। তখন গার্ড বলে, কাল কি হয়েছিল ম্যাডাম, আপনি মন খারাপ করে চলে গেলেন? দেবিকা বলে, কাল আপনি আমাকে দেখেছিলেন? আসলে তার কোনো কিছুই মনে পড়ছে না কালকে কি হয়েছে। চাবি নিয়ে দেবিকা ব্যাডমিন্টন গ্রাউন্ডে যায় আর মনে করার চেষ্টা করছিল এখানে কালকে কি হয়েছে। তখন হঠাৎ করে ফ্লোরের মাঝে তার কানের দুলটা দেখতে পায়। তখন সে বুঝতে পারে কালকে সে এখানে এসেছিল, আর যদি কিছু হয়ে থাকে সেটা এখানেই হয়েছে। যাই হোক, তারপর সুজিত দেবিকাকে পিক করতে আসে, আর তারা দুজনেই ছুটি নিয়েছে, কারণ তারা দুজন সুজিতের মায়ের সাথে দেখা করতে যাবে। সুজিতের মা একটা দ্বীপে থাকে। তারপর সুজিত আর দেবিকা বেশ কিছুদিন তার মায়ের সাথে কাটায়। এরপর ছুটি কাটিয়ে বাড়ি এসে টেস্ট করে দেখে সে প্রেগনেন্ট, যেটা দেখার পর তার খুশি হবার কথা ছিল, কিন্তু সে এটা দেখে চিন্তায় পড়ে যায়। তাই সে কনফার্ম হবার জন্য হসপিটালে গিয়ে টেস্ট করায়। দেবিকা তখন অনেক চিন্তায় ছিল, তাই দেবিকাকে চিন্তায় দেখে গীতা এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? দেবিকা তখন গীতাকে টেস্টের রিপোর্টটা দেখায়। রিপোর্টটা দেখে গীতা তাকে কংগ্রাচুলেশন জানায়। তারপর গীতা সুজিতকে এই ব্যাপারে ফোনে সারপ্রাইজ দিতে গেলে দেবিকা তাকে বারণ করে। আসলে দেবিকা ধারণা করছিল ওই দিন তার রেপ হয়েছে, কিন্তু তার কাছে কোনো প্রমাণ নেই। তারপর দেবিকা জানতে চায় ওই দিন তার রেপ হয়েছিল কিনা, সেই জন্য সে গীতার কাছে হেল্প চায়। পরের দিন দেবিকা স্কুলে গেলে গীতা বলে 2 সপ্তাহ ধরে সিসিটিভি ক্যামেরা কাজ করছে না। তবে গীতা অন্য স্কুল থেকে কিছু ডিটেলস এনে দেয়, যাতে কিছু স্টুডেন্টদের ডিটেলস ছিল। অন্যদিকে সুজিতকে দেখা যায় দেবিকা বাড়িতে না থাকায় তার বন্ধুর সাথে মদ খাচ্ছে। তখন কেবিন সুজিতকে সিগারেট নিয়ে আসতে বলে। সুজিত তখন সিগারেট খোঁজার জন্য ঘরের ভিতরে গিয়ে নানান জায়গায় তল্লাশি করছিল। খুঁজতে খুঁজতে সুজিত দেবিকার ওই রিপোর্টটা পেয়ে যায়। খুলে দেখে দেবিকা প্রেগনেন্ট। এটা দেখে সে খুশিতে আত্মহারা হয়ে যায়। এরপর দেবিকা বাড়িতে আসলে রাতের বেলায় সুজিত বলছিল, তুমি কি ঠিক আছো? দেবিকা বলে, হ্যাঁ, কেন? সুজিত বলে, এমন কি কোনো কথা আছে যা আমাকে বলতে চাও? মানে সুজিত দেবিকার কাছে প্রেগনেন্টের ব্যাপারটা জানতে চাইছিল, কিন্তু দেবিকা বলে সেরকম কোনো কথা নেই। সুজিত তখন কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ে। এরপর দেবিকা তার ছোট বোন ধর্নাকে ফোন করে আর বলে, আমি আগামীকাল আসছি। পরের দিন দেবিকা বাড়িতে না গিয়ে সন্দীপের বাড়িতে যায়। সন্দীপের বাড়িতে তার বড় ভাই নিখিলের বিয়ের অনুষ্ঠান চলছিল। আর বন্ধুরা, এই সন্দীপ কিন্তু দেবিকার স্কুলের ছাত্র না। তবে দেবিকার স্কুল যেদিন চ্যাম্পিয়ন হয়েছিল সেদিন পাশের আরেকটা স্কুল রানার্স আপ হয়েছিল, আর এই দুটো দলকে দেবিকার স্কুলে এনে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। সেখান থেকে সন্দীপের সাথে তার পরিচয়। ঠিক তখনই সেখানে একটা দুর্ঘটনা ঘটে যায়। সন্দীপের বড় ভাইয়ের মুখে কেউ এসিড ছুঁড়ে মেরেছিল, সেই জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দেবিকাও তাদের সাথে হাসপাতালে যায় এবং তখন অনেক রাত হয়ে যায়। সন্দীপ এসে দেখে দেবিকা তার জন্য এখনও অপেক্ষা করছে। তাই সন্দীপ এসে বলে, ম্যাডাম, আমি আপনাকে বাস স্ট্যান্ডে ড্রপ করে দিয়ে আসছি। এরপর গাড়িতে করে যেতে যেতে সন্দীপের কাছে জিজ্ঞাসা করছিল, তোমার বন্ধুরা এখন কোথায়? সন্দীপ বলে, সবাই কোথাও না কোথাও চলে গেছে, আর ওদের সাথে এখন আর যোগাযোগ নেই। কথা বলতে বলতে তারা বাস স্ট্যান্ডে পৌঁছে যায়। তখন দেবিকা বলে, তুমি এখানে বসো, আমি দেখে আসি বাস আছে কিনা। দেবিকা যাওয়ার সময় তার ব্যাগটা গাড়ির মধ্যে রেখে যায়। এরপর একটা দোকানে গিয়ে কিছুক্ষণ সময় কাটায়। তারপর ফিরে এসে সন্দীপকে বলে, এখনো লাস্ট বাস ছাড়েনি, তাই তুমি চলে যাও। দেবিকা ব্যাগটা নিয়ে লাস্ট বাসে উঠে পড়ে। এখানে তখন আমরা দেখতে পাই দেবিকা চালাকি করে রেকর্ডার অন করে রেখেছিল, কারণ দেবিকা মনে করে সন্দীপ যদি কোনো কিছু করে থাকে তাহলে সে প্যানিক হয়ে তার বন্ধুদেরকে জানাবে। দেবিকা যাবার পর সন্দীপ মার্টিন নামে একজনকে ফোন করেছিল। সন্দীপ মার্টিনকে বলে, আমরা ধরা পড়ে গেছি, ও বারবার তোমাদের কথা জানতে চাইছে। মার্টিন তখন বলে, তুই এত ভয় পাস না, ওই ঘটনার ফটো আর ভিডিও আমাদের কাছে আছে। দেবিকা তখন সন্দীপের কথা শুনে জানতে পেরে যায় ওই দিন 3 জন বন্ধু মিলে ঘুমের ওষুধ খাইয়ে তাকে রেপ করেছিল, যার জন্য সে কোনো কিছুই মনে করতে পারছিল না। দেবিকা তখন সন্দীপের অন্য বন্ধুদের নাম সার্চ করে দেখে তারা এখন কোথায় আছে। এরপর দেবিকা তার বাড়িতে যায় আর তার ছোট বোনকে সব কিছু বলে। দেবিকা তাকে আরও জানায় সুজিত এই ব্যাপারে কোনো কিছুই জানে না। এরপর কিছুদিন কাটানোর পর দেবিকা বাড়িতে ফিরে আসে। সুজিত বাড়িতে এসে দেখে দেবিকা বমি করছে। দেবিকা তখন সুজিতের কাছে কোনো কিছুই আর লুকাতে পারছিল না, তাই সে সব ঘটনা খুলে বলতে থাকে।
এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয় চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলকে ট্রফি দেওয়া হচ্ছে। রানার্স আপ টিমটা ছিল অন্য স্কুলের। দেবিকা প্রোগ্রাম শেষে স্কুলের সব কিছু চেক করছিল। তারপর দেবিকা টেনিস গ্রাউন্ডে গিয়ে দেখে রানার্স আপ টিমের 4 জন ছেলে গান বাজিয়ে আনন্দ করছে। দেবিকা তাদের দেখে কংগ্রেটস বলে আর বলে সবাই তো চলে গেল, তোমরাও এবার সব কিছু শেষ করে চলে যাও। ছেলেগুলো তখন খুশিতে দেবিকাকে চকলেট খেতে দেয়। তারপর দেবিকা তাদের সাথে কিছুক্ষণ কথা বলে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই এই ছেলেগুলো আবারও গান বাজাতে শুরু করে আর দেবিকার সাথে খারাপ আচরণ করতে শুরু করে। তারপর হঠাৎ করে দেবিকা অজ্ঞান হয়ে যায়। তারপরে এই ছেলে 4 জন মিলে দেবিকাকে ধর্ষণ করে আর তার ভিডিও বানিয়ে রাখে। এরপর কিছুক্ষণ পর দেবিকার জ্ঞান ফিরলে সে দেখে সে টেনিস গ্রাউন্ডে পড়ে আছে। এরপর দেবিকা টেনিস গ্রাউন্ড খোলা রেখেই গেট দিয়ে বেরিয়ে যায় এবং বাড়িতে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে ওই মেডিসিনের কারণে সে কোনো কিছু মনে করতে পারছিল না তার সাথে কি হয়েছিল। এইসব কিছু শোনার পর সুজিত একদমই সহ্য করতে পারে না আর বলে ওঠে অন্য লোকের বাচ্চা পেটে নিয়ে আছিস তুই। এই কথা বলে সে ঘরের দরজা বন্ধ করে দেয়। এরপর দেবিকা সুজিত মিলে পুলিশের কাছে কমপ্লেন করতে আসে, কিন্তু সেখানে গিয়ে সুজিত দেবিকাকে বোঝায় পুলিশ উল্টে তোমাকেই দোষী মনে করবে আর এর জন্য আমাদের মান সম্মান চলে যাবে, তাই আমরা দুজন চুপচাপ অন্য কোথাও গিয়ে বসবাস করি। কিন্তু দেবিকা বলে তুমি এসব কি বলছো, ওরা আমার সাথে খারাপ করেছে আর তুমি চাও আমি ওদেরকে ছেড়ে দেব। সুজিত তখন দেবিকার হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করছিল। এক পর্যায়ে দেবিকা রাজি হয়ে যায় আর কমপ্লেন না করেই চলে আসে। অন্যদিকে দেবিকাকে হসপিটালে দেখানো হয়। সুজিত তখন ফোন করলে দেবিকার মা জানায় তোমার আসার দরকার নেই, কিছুক্ষণের মধ্যে সার্জারি হবে। এই বলে সে ফোন রেখে দেয়। এরপর সিন চলে যায় দেবিকার বাড়িতে। আজমল নামের একটা ছেলে দেবিকার সাথে দেখা করতে আসে। আজমল বলে আমার বাবা মারা যাবার সময় তোমার কথা বলছিল। তারপর আজমল দেবিকাকে একটা ব্যাগ দেয়, এটা তার বাবা মারা যাবার আগে দেবিকার জন্য দিয়ে গিয়েছিল। আজমল চলে যাবার পর দেবিকার কাছে মানি নামের একজনের ফোন আসে। মানি জানায় সে কোচিতে আছে এবং বলে তুমি কবে আসবে। দেবিকা বলে আমি কালই রওনা দিচ্ছি। এরপর সিন চলে যায় কোচিতে। সেখানে আমরা সন্দীপের বন্ধু নবীনকে দেখতে পাই। নবীন পিজা ডেলিভারি বয়ের কাজ করে। নবীন যেই শপে কাজ করত দেবিকা সেই শপে কাস্টমার হিসেবে আসে এবং নবীনের সাথে দেখা করে আর কথা বলে। নবীন প্রথমে ঘাবড়ে গেলেও দেবিকার কথা শুনে বুঝতে পারে সে কিছুই হয়তো জানে না। নবীন তখন জানতে চায় আপনি এখানে কি করছেন। দেবিকা বলে আমি এখানকার স্পোর্টস একাডেমিতে শিফট হয়েছি। তারপর দেবিকা নবীনের কাছ থেকে নাম্বার নেয় এবং বলে পরে আমরা দেখা করব। তারপর বন্ধুরা তোমরাই লোকটাকে দেখতে পাচ্ছ যার নাম মানি। সে দেবিকাকে সাহায্য করছে। কিছুদিন পর দেবিকা নবীনের সাথে দেখা করার জন্য রেডি হয়। তারপর সে একটা লজে আসে। এই লজটা মূলত অবৈধ কাজের জন্য ব্যবহার করা হতো। লজে যাবা মাত্রই ম্যানেজার দেবিকাকে নবীনের বুক করা রুমে নিয়ে যায়। নবীন আগে থেকেই রুমে ছিল। দেবিকা আসা মাত্রই নবীন তার সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করছিল। তখন দেবিকা বলে আমি আগে একটু ফ্রেশ হয়ে আসি। ওয়াশরুমে গিয়ে দেবিকা মানিকে ফোন করে, কিন্তু সে বিজি ছিল, তাই সে বাধ্য হয়ে সাহস করে বেরিয়ে আসে। বের হবার সাথে সাথেই নবীন দেবিকাকে একটা চড় মারে, কারণ নবীন সব কিছুই বুঝতে পেরে গিয়েছে। তারপরে এক এক করে নবীনের বাকি 3 জন বন্ধুও চলে আসে। আসলে দেবিকা এখানে আসার পরেই তারা এটা প্ল্যান করেছিল। তারপর ছেলেগুলো দেবিকাকে বলে দেখুন ম্যাডাম, যা কিছু হয়েছে অনেক আগে আর আমরা তো সেটা ভুলে গিয়েছিলাম, তুমি শুধু শুধু এর পিছনে পড়ছো কেন, আর বলে তুমি হয়তো ভিডিও নিয়ে চিন্তা করছো। তখন ছেলেগুলো দেবিকার সামনেই তার ভিডিও ডিলিট করে দেয় এবং বলে আজকের পর থেকে তুমি তোমার রাস্তায় আর আমরা আমাদের রাস্তায়। এই বলে তারা দেবিকাকে বার করে দিচ্ছিল, কিন্তু দেবিকা বার না হয়ে দরজা বন্ধ করে দেয় আর ছেলেগুলোর সাথে মারামারি করতে শুরু করে। তারপর ছেলেগুলো যখন দেবিকাকে ধরে ফেলে তখন সে বারবার ব্যাগের দিকে তাকাচ্ছিল। তারপর সে ব্যাগের ভেতর থেকে আজমলের দেওয়া 2টো চাকু বার করে। তারপর দেবিকা যখন 4 জনকে মারছিল তখন 2 জন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু তারা নামতে গিয়ে দেখে সিঁড়িতে মানি বসে আছে। মানি তখন তাদেরকে ধরে মারতে থাকে। এরপর দেবিকায় 4 জনের প্রাইভেট জায়গায় বোম লাগিয়ে আগুন ধরিয়ে দেয় আর দেবিকা বলে আমি কখনোই ভাবিনি তোমরা আমাকে এই নজরে দেখবে। তারপর দেবিকা তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেয় আর এটা ছিল তাদের শাস্তি। এর কয়েক সপ্তাহ পর সুজিত দেবিকার সাথে দেখা করে। সুজিত বলে এখন তোমার ডিসিশন সব। দেবিকা বলে তুমি অনেক বদলে গেছো, কারণ যখন তোমাকে আমার অনেক দরকার ছিল তখন তুমি আমার পাশে ছিলে না, আর কারো পায়ের তলে বাস করার চেয়ে একাই বাস করা অনেক ভালো। এরপর সুজিত তার হাতটা ধরতে চাইলে দেবিকা তার হাতটা সরিয়ে দেয়। তারপর আমরা এই মুভির কিছু ডিসিশন দেখতে পাই। প্রথমত পেটের বাচ্চা নষ্ট করা একটা দ্বিতীয়ত বাচ্চাটা সুজিতেরও হতে পারে, কারণ বাচ্চাটা জন্ম না হওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না এটা কার বাচ্চা, তাই সে সঠিক ডিসিশন নিয়েছে। অবশ্য সুজিতের মতন লোকেরা এসব মেনে নেবে না, কারণ তারা সমাজকে ভয় পায়। আর বন্ধুরা এর সাথে সাথে মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা তোমাদের এই মুভিটা কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা আবারও দেখা হবে নতুন একটা মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে।